পৃথিবীর বুকে ট্রোলরা আবার ফিরে এসেছে, যারা কিনা মাটি এবং পাথরের তৈরি। তারা ফিরে এসেছে কারণ তাদের পূর্বপুরুষদেরকে মানুষ মেরে ফেলেছিল। তার প্রতিশোধ নেওয়ার জন্য কয়েক হাজার বছর অপেক্ষা করছিল, কিন্তু দেখা যায় তাদেরকে মানুষ থামানোর জন্য অন্য একটা ট্রোলকে হায়ার করে। আসলে এই ট্রোলটা ছিল খুবই ভালো একটা ট্রোল, কিন্তু তারপরও সে কোনো মতে তাদের সঙ্গে পেরে উঠছিল না। আর এভাবে মানুষ খুঁজে পায় ট্রোলদের আদি আস্তানা। সেই সঙ্গে পেয়ে যায় তাকে মারার এক প্রকার পবিত্র পানি। এখন দেখার বিষয় হচ্ছে মানুষ কি তার সঙ্গে পেরে উঠছিল। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এমন একটা রোমাঞ্চকর মুভির কাহিনী। মুভির শুরুতে দেখা যায় একজন ব্যক্তি একটা গল্প বলছেন, যেখানে বলা হচ্ছে ট্রোলরা মাটি এবং পাথর দিয়ে তৈরি। তাদের হাড় বরফের মতো শীতল আর তাদের হৃদয় তুষারে ঘেরা থাকে। এরপর লোকটি ট্রোলদের ইতিহাস বলতে শুরু করে যে কিভাবে আগের দিনে ট্রোল এবং মানুষেরা মিলেমিশে একসঙ্গে বসবাস করত। কিন্তু একসময় যখন নরওয়েল খ্রিস্টানরা আসে, তখন তারা সেখানকার লোকদের ধর্ম পরিবর্তন করা শুরু করে। এই কাজের জন্য তারা ওলাফা ফোল নামের একজন রাজাকে বেছে নেয়। এরপর সেই খ্রিস্টানরা সংঘবদ্ধ হয়ে সেখানকার ট্রোলদের শিকার করতে শুরু করে। তারা ট্রোলদের জোর করে সূর্যের আলোতে নিয়ে আসতো, কারণ ট্রোলরা সূর্যের আলোতে বাঁচতে পারে না আর পাথরে পরিণত হয়ে যায়। আরো জানা যায় খ্রিস্টানরা ট্রোল শিকারের আগে চার্চের ঘন্টা জোরে জোরে বাজাতো, যার কারণে ট্রোলরা সেই ঘন্টার আওয়াজকে মৃত্যুর ভয় হিসাবে দেখতে শুরু করে। খ্রিস্টানরা খুব অল্প সময়ের মধ্যে সেখানকার ট্রোলদের প্রায় শেষ করে দিয়েছিল, যার ফলে ট্রোলরা খ্রিস্টানদের ভয় পেতে শুরু করে। এভাবে ট্রোলদের যুগ শেষ হয়ে যায়। এই ঘটনাগুলো লোকটি তার ছোট মেয়েকে গল্পের মতো করে শোনাচ্ছিল। তার সেই ছোট মেয়েটির নাম হলো নোরা টিকম্যান, যে আগে ট্রোল মুভির মূল চরিত্র ছিল। এখান থেকে বোঝা যায় এটি ছিল নোরার অতীতে একটা ঘটনা, যখন তার বাবা তাকে ট্রোলদের সম্পর্কে বলছিলেন। এরপর দেখা যায় নোরার মা অসুস্থ হতে শুরু করেছেন। এখানে দৃশ্য পরিবর্তন হয় এবং 30 বছর পরের দৃশ্য দেখা যায়, অর্থাৎ বর্তমান সময়ে। নোরা এখন অটোহোমেন স্তম্ভ নামে একটা শহরে একা একা থাকছিলেন। এরপর আন্দ্রে নামের একজন নোরার সাথে দেখা করতে আসে তার চেম্বারে। আন্দ্রে নোরাকে জানায় যে সে আবার সরকারের সাথে কাজ করা শুরু করেছে এবং সেখানে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা এসেছেন, যারা আগের চেয়ে অনেক ভালো। আন্দ্রে তাকে জানায় একটি গুরুত্বপূর্ণ কাজে নোরার সাহায্য প্রয়োজন। তবে নোরা জানায় সরকারের সব লোকই একই রকম, তারা কেউ ভালো হয় না, তাই সে আন্দ্রেকে সাহায্য করতে পারবে না। তখনই আন্দ্রে নোরাকে ঘুরিয়ে বলে যে তাদের হেফাজতে একটি ট্রোল রয়েছে। ট্রোল শব্দটি শোনা মাত্র নোরা সাহায্য করতে রাজি হয়ে যায়। এই পর্যায়ে দেখা যায় নোরার কাছে একটি পাথর রয়েছে, যা আগের মুভির ট্রোলদের শরীরের একটি অংশ। ট্রোলটি পাথরে পরিণত হওয়ার সময় নোরা তার শরীরে একটি অংশ নিজের কাছে রেখেছিলেন। নোরার টেবিলে কিছু অদ্ভুত বই দেখা যায়, যেমন টকিং টু ট্রি, টকিং টু অ্যানিমাল। এমনকি আন্দ্রে নিজের লেখা জিন নামের একটি বইও দেখতে পায়। নিজের লেখা বইটি সেখানে দেখে আন্দ্রে খুশি হলেও নোরা জানায় তার বইটি সে এখনো পড়েনি। এরপর আন্দ্রে সেখানে কিছু পোস্টার এবং কাগজের ছবি দেখতে পায়, যেখানে আগের মুভির ট্রোলকে জাগানোর জন্য সবাই নোরাকে দায়ী করছিলেন। এখানে আরো জানা যায় নোরার মা বহু বছর আগে কোন এক জটিল রোগের কারণে মারা গিয়েছিলেন। এরপর আন্দ্রে নোরাকে নিয়ে একটি হেলিকপ্টার করে সরকারি স্থাপনা ডিমকপার স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর নোরার সাথে প্রফেসর ব্যাঞ্জেল এবং প্রফেসর মোলারের দেখা হয়। তারা নোরাকে জানায় এখানকার কিছু লোক ট্রোলদের ব্যাপারে অনেক আগে থেকে জানতো। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে এই ভিমুক ফ্যাসিলিটিতে অনেক কিছু ঘটেছিল, যার ফলে হিরোস অফ তেলকমার্ক নামটি প্রকাশিত হয়। এখানে উল্লেখ্য এই হিরোস অফ তেলকমার্ক হলো সেই নরওয়েজিয়ান কমান্ডাররা, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকারের পারমাণবিক বোমা আটকানোর এই ভিমুক ফ্যাসিলিটিতে থাকা হেভি ওয়েটার প্ল্যান্টের মধ্যে ঢুকে এক ভয়ানক অপারেশন চালিয়েছিলেন। তারা প্রচন্ড বরফ ও পাহাড়ের নিচে থাকা তাপমাত্রার মধ্যেও সেই মিশনটি চালিয়ে যায় এবং সব বাধা উপেক্ষা করে প্ল্যান্টে প্রবেশ করে এক্সপ্লোসিভ লাগিয়ে হেভি ওয়েটার উৎপাদন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। সেই মিশনটি নাসি বাহিনীর নিউট্রন বোমা বানানোর জন্য সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিল। প্রফেসর মোলানোরাকে জানায় তাদের সেই মিশনটি আসলে হেভি ওয়েটার ধ্বংসের জন্য ছিল না, আসলে ট্রোলদের সাথে সেই মিশনটি জড়িত ছিল। এরপর সামনে গেলে দেখা যায় এই ভিমুক ফ্যাসিলিটিতে বিশাল আকারের ট্রোলদের আটকে রাখা হয়েছে, যা জীবিত থাকলে ইনঅ্যাক্টিভ অবস্থা দাঁড়িয়েছিল। ট্রোলটি সেখানে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু তার শরীর থেকে তার পালস অনুভব করা যাচ্ছিল। এর ভিত্তিতে সবাই মনে করে যে সেই ট্রোলদের শরীরের মধ্যে একটা হার্ট রয়েছে। সেখানকার গবেষকরা এই ট্রোলটির নাম দেয় ইউটুন। নোরা সেখানে গিয়ে দেখে গবেষকরা ইউটুনের উপর পরীক্ষা নিরীক্ষা করছে, তবে নিজেদের সুরক্ষার জন্য ইউটুনের চারপাশে ইউভি লাইট রেখেছিল, যাতে ট্রোলটি কোনোভাবে সক্রিয় হয়ে যায় তাহলে সেই আলোর সাহায্যে ট্রোলটিকে আবার পাথরে পরিণত করা যাবে।
এরপর সেখানে প্রফেসর রাডানি এসে নোরার সাথে দেখা করে। এই রাডানি পুরো পরিকল্পনা পরিচালনা করছিল। সে নোরাকে দেখে খুশি হয়। তবে এটা জানা যায় যে কিছু বছর ধরে টানা গবেষণা করলেও রাডানি ও তার দল এখনো কোনো কিছু বুঝতে পারছিল না। আর এখন কিছুদিনের মধ্যে যদি তারা এই প্রকল্প থেকে কোনো আবিষ্কার করতে না পারে, তাহলে আবার সরকার থেকে এই প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে। এই প্রকল্পটি বাঁচানোর জন্য আন্দ্রে নোরাকে পাঠিয়েছিলেন, কারণ সবাই ভালো করেই জানতো ট্রোলদের ব্যাপারে নোরা অনেক ভালো করে জানে। এরপর নোরা সিগির সাথে দেখা করে। নোরা জানতে পারে সে সেখানে নিরাপত্তার দায়িত্বে আছে এবং সে এখন অন্তঃসত্ত্বা এবং আন্দ্রে বাচ্চার মা হতে চলেছে। সেখানে নোরা ট্রোলদের বিষয়ে অনেক তথ্য দেখতে পায়, এমনকি একটি আসল চিঠির ছেঁড়া অংশ সেখানে দেখতে পায়। সেই চিঠিতে ছিল ট্রোলদের একটা আইনি ধারা। সেই চিঠি পড়ে সবাই এটা বুঝতে পেরেছিল যে সেই কিং ওলাফ এখন থেকে সব ট্রোলদের তাড়ানোর একটা আইন করেছিলেন। এরপর নোরা অশ্রমের কথা বলে লুকিয়ে সে ইউটনের ট্রোলের কাছে চলে আসে। সে সেখানকার একটা লিফটের সাহায্যে সরাসরি সেই ট্রোলটির কাছে পৌঁছে যায় এবং ভিন্ন ধরনের একটা মিউজিক গুনগুন করতে থাকে আর তার মুখে হাত দেয়। অদ্ভুতভাবে দেখা যায় সেই মিউজিকের একটি শব্দে ট্রোলটি জেগে উঠতে শুরু করে। এখান থেকে বোঝা যায় নোরার একটি অদ্ভুত ক্ষমতা ছিল, যার ফলে সে ট্রোলদের সাথে যোগাযোগ করতে পারত। সেখানে থাকা সবাই ট্রোলটিকে জেগে উঠতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখন সেখানকার প্রফেসররা অর্ডার করে দ্রুত ইউভি লাইট জ্বালিয়ে ট্রোলকে পাথরে পরিণত করার জন্য। কিন্তু দেখা যায় যখনই গার্ড লাইট জ্বালাতে যায়, সেই সময় রাডানি ইচ্ছে করে কন্ট্রোল প্যানেলের উপর কফি ঢেলে দেয়, যার ফলে সেখানে বিদ্যুৎ চলে যায়, যাতে করে ইউভি লাইটগুলো আর কাজ করে না। অন্যদিকে ট্রোলটি এরই মধ্যে নিজের বাঁধন খুলে ফেলে এবং সবকিছু লন্ডভন্ড করতে শুরু করে। নোরা পালাতে গেলে ট্রোলটি সেই লাইটটি ভেঙে ফেলে, তবু কোনোভাবে নোরা সেখান থেকে বেঁচে যায়। কিন্তু এদিকে প্রফেসর ব্যাঞ্জেল সেখানে পড়ে গেলে ট্রোলটি এসে প্রফেসরের উপর পা দিয়ে তাকে সেখানে পিষে মেরে ফেলে। এরপর ট্রোলটি সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মোলারকে দেখা যায় সে এই সুযোগ নিয়ে সেই ট্রোলটির শরীর থেকে একটি পাথর অংশ চুরি করে নেয়, যা কিনা পরীক্ষার জন্য সেখানে রাখা হয়েছিল, আর এটা ভবিষ্যতে বড় কোনো ঘটনা মুখোমুখি করবে। এদিকে নোরা, আন্দ্রে, রাডানি ও সিগি এয়ারফোর্সের বেসের দিকে ছুটে যায়। সেখানে গেলে ক্রিসের সাথে তাদের দেখা হয় এবং ক্রিস এখন ক্যাপ্টেন থেকে মেজর হয়ে গিয়েছিল। আগের মুভিতে সবাই একসাথে একটি মিশন সম্পন্ন করেছিল। এরপর সবাই সেখান থেকে একটি রুমে চলে আসে এবং একটি মিটিং করতে থাকে। পুরো ঘটনা জানার পর সেখানে প্রধানমন্ত্রী এসে পৌঁছান। তিনি সেখানে সরাসরি সবাইকে জানায় যে আগের মতো আর কোনো ভুল তিনি দেখতে চান না, এবার সরাসরি ট্রোলটিকে মৃত্যু দেখতে চান। এই কথা বলার কারণ হলো আগেরবার তারা নোরার কথা মতো চার্জের বেল ব্যবহার করছিল ট্রোলটিকে ধরার জন্য, যার কারণে সেই সময় অনেক মানুষ মারা গিয়েছিল। এমনকি সেই দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর ভাইও মারা গিয়েছিল। তবুও নোরা আবারও ট্রোলটিকে না মেরে তাকে দূরে পাঠানোর কথা বলে, কিন্তু এবার কেউ তার কথার সাথে একমত হয় না। সবাই চিন্তায় পড়ে যায় যে ট্রোলটিকে তারা কিভাবে মেরে ফেলবে। এরপর ক্রিস তাদের জানায় তাদের কাছে বিশেষ দুটি হেলিকপ্টার রয়েছে এবং সেই হেলিকপ্টারগুলো দুপাশে ইউভি লাইট লাগানো আছে। কোনোভাবে ওই আলু ট্রোলদের ওপর ফেলতে পারলে ট্রোলটি পাথরে পরিণত হয়ে যাবে। এটা শুনে নোরা বেশ ঘাবড়ে যায় এবং রাডানিকে বলে, আমার মনে হয় তুমি ট্রোলটিকে বাঁচাতে চাইছো। এতে রাডানি বলে, যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে এবার এই বিশাল ট্রোলটিকে মূর্তি দেখা ছাড়া আমাদের হাতে আর কোনো পথ খোলা থাকবে না। এরপর নোরা রাডানির সাথে কেএস নামে 4 তলার একটি বিল্ডিং এর উপরে চলে আসে। সেই বিল্ডিং এর মাঝে এমন একটি আলো রয়েছে যা একেবারে ইউভি লাইটের মতো দেখাচ্ছিল। এখানে জানা যায় এই আলোগুলো ইন্টেলিজেন্ট ফোর্স ডিজাইন করেছিল, কারণ যাতে এখানে জেনারেল ঢুকতে না পারে। নোরা ও রাডানিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তবে তাদের এই মিশন এবার ক্রিস লিড করবে। তার সাথে ক্রিসের বন্ধু আমিরও তাকে সাহায্য করবে। সে অন্য একটি হেলিকপ্টার চালিয়ে ট্রোলকে মারার চেষ্টা করবে। এসব শুনে নোরা ক্রিসকে অনেক অনুরোধ করে তার সাথে ওই হেলিকপ্টারে যাওয়ার জন্য বলতে থাকে। ক্রিসও শেষমেশ তার কথা রাজি হয়ে যায়। এখানে আন্দ্রে, রাডানি ও নোরার সাথে চলে যায় সেই হেলিকপ্টারে করে, কিন্তু এখানে জানা যায় সিগি অন্তঃসত্ত্বা থাকার জন্য সে আর যেতে পারে না। এরপর আন্দ্রে যখন সিগিকে বিদায় জানাতে আসে তখন সিগি তাকে বলে, আমায় কথা দিয়ে যাও যে তুমি সুস্থভাবে আবার আমার কাছে ফিরে আসবে। যদিও আন্দ্রে কথা দিয়ে যায়, কিন্তু তার ভাগ্যে কি হবে সেটা পরে জানা যাবে। যাওয়ার সময় ক্রিসের মুখে অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল যে সে রাডানির প্রতি আকৃষ্ট হচ্ছিল। অন্যদিকে সেই ইউটন ট্রোলটিকে দেখা যায় সে ওখান থেকে পালিয়ে এমন একটি জায়গায় এসে পড়ে যে জায়গায় অনেক মানুষ ক্যাম্পিং করছিল। পাশে একটি নাইট ক্লাবও দেখা যায় যেখানে অনেক মানুষ পার্টি করছিল। এরই মধ্যে দেখা যায় ওই আওয়াজে বিরক্ত হয়ে ট্রোলটি সেই বিল্ডিং এর ছাদ উপড়ে ফেলে এবং সেখানে থাকা কিছু লোককে আঘাত করে ফেলে। এরই মধ্যে সেখানে ক্রিস ও আমির তাদের হেলিকপ্টার নিয়ে চলে আসে। ট্রোলের চারপাশে এসে হেলিকপ্টার থেকে ইউভি লাইট তার দিকে ফেলতে শুরু
শুরু করে। এই আলোর কারণে ট্রোলের শরীর জ্বলতে শুরু করে, কিন্তু দেখা যায় সেই ট্রোলটি পাশে থাকা বৈদ্যুতিক পোলগুলো ছিঁড়ে হেলিকপ্টারের উপর ছুঁড়ে মারতে থাকে। এতে করে আমিরের হেলিকপ্টারে সেখানে বিধ্বস্ত হয়ে যায়। মৃত্যুর আগে আমির ক্রিসকে বলে, তোমার সাথে কাজ করা আমার সৌভাগ্য ছিল। এরপর আমি সেই ঘটনাস্থানে মারা যায়। এসব দেখে সেই ট্রোলটি জোরে জোরে গর্জন করতে করতে সেখান থেকে পালাতে থাকে আর নিজের প্রিয় বন্ধুর মৃত্যুর কারণে ক্রিসকে ভীষণ হতাশ করে দেয়, কারণ সে মনস্থির করেছিল যে এবার সে তার কোনো আপনজনকে আর মরতে দেবে না। আগের বার ক্রিসের সাথে আসা নোরার বাবা ট্রোলের হাতে মারা গিয়েছিল। এসব নিয়ে ক্রিস ভীষণ অনুশোচনা করতে থাকে। নোরা জানায় ইউটুন ট্রোলটি অন্যান্য সব ট্রোলদের থেকে অনেক বেশি শক্তিশালী। নোরা আরো জানায় সাধারণ ট্রোলরা এতটা শক্তিশালী কখনোই হয় না। নোরা জানায় ট্রোলদের এমন আচরণের কারণ জানতে হলে আবার নোরাকে ওই ট্রোলদের সাথে কথা বলতে হবে, কিন্তু রাডানি বলে, আমরা কি করে ট্রোলদের সাথে কথা বলবো? নোরা তখন সবাইকে জানায় সে এমন একজনকে চেনে যে ট্রোলদের ভাষা বোঝে এবং সে তাদের সাথে কথা বলতে পারে। এরপর সেই মতো নোরা রাডানি, ক্রিস এবং আন্দ্রেকে নিয়ে একটি রেস্ট্রিক্টেড মিলিটারি এরিয়াতে চলে আসে। এরপর সেখানে থাকা একটি গুহায় চলে আসে। সেই গুহাতে এমন একজন রয়েছে যে কিনা ওই ট্রোলদের সাথে কথা বলতে পারে। এখানে জানা যায় ওই গুহার মধ্যে একজন ট্রোল রয়েছে এবং নোরা এত বছর ধরে তাকে লুকিয়ে রেখেছিল। সে ওই ট্রোলটার সাথে এতদিন ধরে যোগাযোগ করে আসছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ক্রিস জানায় এখানে তো অনেকবার আর্মিরা খুঁজতে এসেছিল, কিন্তু তারা তো কোনোবারই এখানে ট্রোল খুঁজে পায়নি। নোরা তখন সবাইকে জানায় ট্রোলদের গায়ের রং ও দৃঢ়তার কারণে তারা সহজে পাহাড়ের সাথে মিশে যাওয়ার ক্ষমতা রাখে, আর তাদের শরীর থেকে কোনো পালস বা হিট সেন্স না আসার কারণে দূর থেকে তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এখানে নোরা আরো জানায় এই জায়গাটি একটি ফাঁদের মতো, যেটি কিনা মানুষরাই বানিয়েছিল ট্রোল কিংকে ধরার জন্য। এমনকি সেখানে বড় বড় পাথরের তৈরি কাঁটাও রাখা আছে। জানা যায় অনেক আগে এই জায়গায় মানুষেরা একটি ট্রোলের বাচ্চাকে ধরে এনে আটকে রেখেছিল, যাতে করে ট্রোলদার কিং এখানে সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য আসে। এসে গুহার মধ্যে পড়ে সেই পাথরের কাঁটায় বিদ্ধ হয়ে মারা যায়। এমনকি সেই কাঁটাগুলোতে খ্রিস্টান সিম্বল আঁকা ছিল, যাতে ওই ট্রোলদের আরো বেশি আঘাত লাগে। সেই ট্রোল কিং এখানে পড়েও নিজেকে কোনোভাবে বাঁচিয়ে নিয়েছিল এবং 3 বছর আগে এই জায়গা থেকে পালিয়ে গিয়েছিল। 3 বছর আগে সেই সব ঘটনার পেছনে ট্রোল কিংই ছিল। যদিও সবাই দেখেছিল সেই ট্রোল কিং পাথর হয়ে মারা গিয়েছিল, কিন্তু কেউ জানে না ট্রোল কিং এর সেই বাচ্চাটার কি হয়েছিল। নোরা জানায় সেই বাচ্চাটি এখন অনেক বড় হয়ে গেছে এবং সে এই গুহাতেই থাকে। এবার সেখানে ঢুকে নোরা ওই বাচ্চা ট্রোলটিকে ডাকার জন্য ট্রোলের সেই পাথরটা ব্যবহার করে, যেটা কিনা সেই কিং ট্রোলের শোল থেকে নেওয়া হয়েছিল। নোরা সেই পাথরটা দিয়ে শব্দ করতে থাকে। এই আওয়াজ শুনে পাহাড়ের পার হয়ে একটি ট্রোল আওয়াজটা শুনে সেখানে চলে আসে। এই ট্রোলটা ছিল অনেক শান্ত ও ভালো একটি ট্রোল। এরপর নোরা সেই ট্রোলের সামনে গিয়ে গুনগুন করে একটি আওয়াজ করে এবং তখনই নোরা সেই আওয়াজে সাথে সাথে সেই ট্রোলটি ভারী গলায় সুর মেলাতে থাকে। নোরা সেই গানের মাধ্যমে ট্রোলের সাথে কথা বলতে চেষ্টা করে, যদিও পুরোপুরি পারে না। তবুও নোরা ও ট্রোল একে অপরের ভাব বুঝতে পারছিল। এসব দেখে বাকিরা অবাক হয়। এরপর আন্দ্রে এসে সেই ট্রোলের অনুভূতি বোঝার চেষ্টা করে। এসব দেখে ক্রিস কিছুটা স্বস্তি পায়। নোরা সবাইকে বলে এই ট্রোলটাই হলো সেই ট্রোল কিং এর বাচ্চা। নোরা এই ট্রোলটাকে বিউটিফুল বলে ডাকে। নোরা বিউটিফুলকে সাহায্যের জন্য বলে। সে জানায় ইউটুল ট্রোল মানুষের ওপর হামলা করে যাচ্ছে এবং কোনো এক বিশেষ জায়গার দিকে সে এগিয়ে যাচ্ছে, আর এবার বিউটিফুলি পারবে তার সাথে কথা বলে ইউটুনকে থামাতে। দেখা যায় বিউটিফুল নোরার কথাগুলো বুঝে যায়। এরপর সে ওই পাহাড় ভেঙে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই ইউটুন টুলকে দেখা যায় সে একটি বৃদ্ধ লোকের ঘর একেবারে ভেঙে তার চোখের সামনে দিয়ে চলে যায়। মজার বিষয় হলো আগের মুভিতে ঠিক এই লোকটার ঘরে অন্য একটা টুল ভেঙে ফেলেছিল। এরপর নোরা ও বাকিরা সেখানে চলে আসে। এরপর নোরা ইউটুনের সামনে গিয়ে ফায়ার গান চালিয়ে তার নিজের দিকে ইউটুনের মনোযোগ টানে। এটা দেখে ইউটুন নোরার দিকে এগিয়ে আসতে থাকে হামলা করার জন্য। ঠিক সেই সময় বরফের মধ্যে থেকে বিউটিফুল নোরার সামনে চলে আসে এবং সেই ইউটুনের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু দেখা যায় তাদের দুজনের কথার মধ্যে মিল হচ্ছিল না। এমনকি তাদের দুজনের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন এবার তারা দুজন লড়াই শুরু করে দেবে। এরই মধ্যে ইউটুন তার পা এত জোরে বরফে আঘাত করে যে সেখানে বিশাল ফাটল ধরে যায়। নোরা কোনো মতে দড়ি দিয়ে সেখান থেকে হেলিকপ্টার দিকে ছুটে আসে এবং দেখা যায় বিউটিফুল সেই ফাটলের কারণে নিচে বরফের জলে পড়ে যায়। অন্যদিকে কোনো রকমের নোরা ও বাকিরা হেলিকপ্টারে উঠে পড়ে এবং তারা সেখান থেকে পালাতে থাকে। কিন্তু যাওয়ার সময় বিউটিফুলের এমন অবস্থা দেখে নোরা নিজেকে দোষী ভাবতে থাকে যে তার কারণে এই নির্দোষ টলটি হয়তো ওই পানিতে পড়ে মারা যাবে, কিন্তু নোরার হাতে কিছু করার থাকে না। এরপর সবাই সেখান থেকে পালিয়ে এয়ারবেসে চলে আসে এবং সবাই আবার আলোচনা করতে থাকে যে ইউটুন আসলে কোথায় যাচ্ছে
এরপর তারা ম্যাপ বের করলে বুঝতে পারে এটা হলো সেই রাস্তা, যেই রাস্তা ধরে খ্রিস্টানরা তীর্থযাত্রায় ভ্রমণ করত। এটা ছিল একটা ধর্মীয় রাস্তা। সেই রাস্তায় নরওয়ের সব খ্রিস্টানরা ট্রনহাইম শহরে অবস্থিত সেই কিং সেন্ট ওলাফের কবরে এসে প্রার্থনা করতে যেত। ওই জায়গায় তারা নিজেদের পুরাতন ঐতিহ্য পালন করত। এর মানে হলো এবার সেই ইউটুনটুল ওই ট্রামহাইমের শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এসব দেখার পর নুরার আবার তার বাবার কথাগুলো মনে পড়ে যায়, যেখানে তার বাবা বলেছিল যে কিভাবে ওই জায়গায় খ্রিস্টান ধর্মের প্রচার হয়েছিল এবং সেখানকার রাজা ওলাফ সেখানে থাকা সব ট্রোলদেরকে মেরে ফেলেছিল, আর যারা বেঁচে ছিল আর তারা বাঁচতে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ওই সময় নিডারস ছিল সেই শহরের রাজধানী এবং সেখানে ওলাফ তার রাজত্ব চালিয়েছিল। এর মানে এখন ইউটুনটুল টাইম হলের সেন্ট ওলাফের সমাধিস্থলে, মানে ওই নিডারস চার্চের দিকে যাচ্ছে, কারণ ইউটুনটুল সেই কিং ওলাফের সমাধিটা ধ্বংস করে তাদের অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছে। নোরা সবাইকে এই বিষয়টাই বলে যে সে কি করে ওই ট্রোলের সাথে কথা বলেছিল। সে জানায় তাদের সাথে কথা না বলে তাদের বোঝানোর চেষ্টা করে এবং তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে, তাদের অনুভূতিগুলো মন দিয়ে অনুভব করা। আর এই পদ্ধতিতেই সে কিছুটা হলেও ট্রোলদের সাথে যোগাযোগ করতে পারত। এরপর সবাই দ্রুত হেলিকপ্টার করে সেই শহরে চলে আসে এবং সেন্ট ওলাফ নিডারস চার্চে চলে আসে। ওই জায়গায় এসে তাদের সাথে এস্টার গেন্টাইল নামের একজন ইতিহাসবিদের সাথে দেখা হয়, যে কিনা ওই চার্চের দেখাশোনা করত। মুভির শুরুতে নোরাকে একটা বই পড়তে দেখা গিয়েছিল, যেটা ছিল অন দ্য টোল অফ সেন্ট ওলাফ টাম। এখানে জানা যায় সেই বইটি এস্টারের লেখা। নোরা তাদেরকে জানায় তাদেরকে এবার কিং ওলাফের সমাধিটা খুঁজে বের করতে হবে ইউটুনটুল আসার আগে, কারণ ওরা সেই সমাধি থেকে টোলের কোনো ইতিহাস বা কোনো সূত্র পেলে ইউটুনকে থামাতে পারবে। এখানে এটাও জানা যায় যে যদিও সবাই এটা জানতো যে কিং ওলাফের সমাধি ওই চার্চেই আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে সেটা কেউ জানতো না। তবে এস্টারের কিছুটা ধারণা থাকার কারণে সে সবাইকে নিয়ে একটা চেম্বারে চলে আসে, যেখানে কিং এর সমাধি থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে গেলে দেখা যায় সেই ঘরে অনেকগুলো গুহার রাস্তা রয়েছে, আর একটি গুহার রাস্তার উপর খ্রিস্টান চিহ্ন ছিল, যেটা দেখে নোরা সেই গুহার মধ্যে আগে প্রবেশ করে। এরপর তারা সেখানে কিং ওলাফের অনেক চিত্র দেয়ালে আঁকা দেখতে পায়। এস্টার তাদের বলে তারা অনেকবার এই ঘর খুঁজলেও সেখানে কোনো সমাধির সন্ধান পায়নি। এরই মধ্যে আন্দ্রে সেখানে থাকা কিং এর একটা ছবি স্পর্শ করলে দেখা যায় সেখান থেকে একটা পাথরের টুকরো পড়ে গেছে। এটা দেখে আন্দ্রে কিছুটা ঘাবড়ে যায় এবং সে ভাবে হয়তো এটা ভেঙে ফেলেছে। এরই মধ্যে এটা দেখে এস্টার কিছু একটা বুঝতে পারে, তাই এবার সে দ্রুত কিং ওলাফের এমন সব পেন্টিং থেকে 3টি পাথরের টুকরো খুলে নেয়। এরপর তারা খেয়াল করে সেখানে গর্তের মতো হয়ে গেছে। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কিং ওলাফ মারা গিয়েছিলেন তখন সেনারা প্রথমে তাকে থিয়া বা রুট বর্ষা দিয়ে আঘাত করে, এরপর তাকে পেটে বর্ষা দিয়ে খোঁচা দেওয়া হয়েছিল এবং সবশেষে তার গলার মধ্যে বর্ষা ঢুকিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। এরপর এস্টার দেখতে পায় সেই 3টি গর্ত তো ওলাফের সেই আঘাতের স্থানগুলোতেই ছিল। এটা দেখে নোরা দ্রুত পাশে রাখা মশালের কাঠের টুকরোগুলো একেবারে চাবির মতো ঢুকিয়ে দেয়, সেটা একেবারে ফিট হয়ে গিয়েছিল। এরপর সবাই মিলে সেই কাঠগুলোকে ঘোরাতে শুরু করে এবং দেখতে দেখতে সেখানে একটা দরজা খুলে যায়। তারই মধ্যে ছিল কিং ওলাফের সমাধি, আর এটা এত বছরে কেউ খুঁজে পায়নি। এরপর সবাই মিলে সেখানে প্রবেশ করে এবং সামনে কিং ওলাফের সমাধি খুঁজে পায়। এরপর সাবধানে সেই কবরের ভেতরটা তারা দেখতে যায়। যখন তারা ঢাকনা খোলে সেখানে 17 বছর পুরনো কিং ওলাফের সেই মৃতদেহ রাখা দেখতে পায়। নোরা লক্ষ্য করে কিং ওলাফের হাতে একটা তলোয়ার রয়েছে, যেটি এত বছর পরে একেবারে চকচক করছিল। এটা দেখে ক্রিস বলে এই তলোয়ার লোহার নয়, এটা রূপার তৈরি, আর সেজন্য এটা এখনো চকচক করছে। তবে এখানে সে আরো বলে যে রূপা দিয়ে এমন শক্ত কোনো তলোয়ার কি করে বানানো হলো, কারণ রূপা তো নরম একটা ধাতু। এসব নিয়ে ক্রিস তো বেশ কনফিউজ হয়ে যায়। এরই মধ্যে নোরার চোখে পড়ে সেই কবরের মধ্যে থাকা একটি ছেঁড়া কাগজের ওপর, আর এটা হলো সেই গবেষণা ল্যাবে থাকা চিঠিটার বাকি অংশ। এরপর তারা সবাই সেই দুটি অংশ জোড়া লাগিয়ে পড়ার চেষ্টা করে। তারা এটা দেখতে চাইছিল যে সেই ওলাফ দ্য হোল ট্রলস ল কিং ওলাফ বাকি অংশে কি বলে গিয়েছিল। তবে যখন তারা সেটা পড়ে তখন তো সবাই একেবারে হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে থাকা তারা সবাই জানতে পারে যে ওলাফ কখনোই ট্রোলদের নিজের দেশ থেকে বের করার কথা বলেনি, আর তাদের মারা তো দূরের কথা। উল্টো কিং ওলাফ তো তার রাজ্যে সেখানকার ট্রোলদের থাকার জন্য তো আলাদা একটা জায়গা দেওয়ার চিন্তা ছিল, আর সেই জায়গাটা ছিল ইউটুমহাইম, কারণ ট্রোলদের প্রতি অনেক অন্যায় করেছিল খ্রিস্টানরা। তবে এসব কিছু খ্রিস্টানরা চাইতো না। আর এসব নিয়ে তখন সেই খ্রিস্টানদের সাথে কিং ওলাফের ব্যাটেল অফ স্টিকল্যাটেড নামক ভয়ানক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ওই খ্রিস্টানরা সবাই কিং ওলাফকে নির্মমভাবে মেরে ফেলেছিল। আর এতক্ষণ নোরা ও বাকিরা যে ভেবেছিল ইউটুন কিং এর সমাধি ধ্বংস করতে আসছে সেটা আসলে ভুল ছিল, কারণ এখন দেখা যায় এই ট্রলটা তো সেখানকার মানুষদের উপর প্রতিশোধ নিতে তাদের উপর হামলা শুরু করে দিয়েছে। আর ইউটুন টুলের সেই ধ্বংসযজ্ঞের খবরটা এখন নিউজ চ্যানেলে প্রধান টপিক হয়ে গিয়েছিল। এই কারণে আর্মিরা ট্রামহাইম শহরকে খালি করতে শুরু করে দেয়
এবার কৃষ্ণরা, রাডানি, আন্দ্রে ও স্টার মিলে সিদ্ধান্ত নেয় তাদের এখন এই জায়গায় বসে টোলের সাথে লড়াই করতে হবে। কিন্তু চিন্তার ব্যাপার হলো এত মারাত্মক আর বিশাল আকৃতির একটা টোলকে কি করে তারা সবাই হারাবে। তাছাড়া তাদের উপর তো কোনো অস্ত্রের প্রভাবই পড়ে না। এরই মধ্যে নোরার মাথায় একটা কথা ঘুরপাক খেতে থাকে যে কেন কিং ওলাফ ওই রূপার তলার ব্যবহার করত। সে তখন ভাবে রূপা তো একটা নরম ধাতু, আর সেটা দিয়ে কি করে কোনো টোলকে মারা সম্ভব। তবে পরের মুহূর্তে তার মাথায় আসে রূপা তো এমন একটা ধাতু যাতে পানি লাগলেও কোনো ক্ষয় হয় না, আর হয়তো সেই সময় রূপার তলোয়ারকে পানিতে ভিজিয়ে সেটা দিয়ে ট্রোলদের মারা হতো। তবে এবার প্রশ্ন, কোন পানি দিয়ে সেটা করত? তখনই নোরার মাথায় আসে হোলি ওয়াটার বা পবিত্র পানির কথা। এটা মাথায় আসার সাথে সাথে নোরা সেই তলোয়ারটা গিয়ে পবিত্র পানিতে ভিজিয়ে এবং সেটা দিয়ে তার কাছে থাকা ট্রোলের দেহের পাথরটা কাটার চেষ্টা করে। আর এখানে অদ্ভুতভাবে দেখা যায় ছুরিটা ধরতে পাথরটা দুটুকরো হয়ে যায়। এর মানে হলো তারা যদি পবিত্র পানি দিয়ে টোলটার উপর হামলা করতে পারে তাহলে সেই টোলটাকে তারা মারতে পারবে। কিন্তু এখন ভাবনার বিষয় হলো এত পরিমাণ হোলি ওয়াটার তারা কোথায় পাবে। ঠিক সেই সময় স্টার তাদের বলে কিং ওলাফের সমাধির পাশে একটা পবিত্র পানির খাল রয়েছে, কিন্তু ওখান থেকে পানি আনতে অনেক মানুষের প্রয়োজন। অন্যদিকে রাডানি ও ক্রিস মিলে দ্রুত বাইরে চলে আসে। সেখান থেকে চলে যাওয়া লোকদের উদ্দেশ্যে করে জানায়, আপনারা এখন আমাদের এই বিপদ থেকে সাহায্য করতে পারেন। আপনারা সাহায্য না করলে আমরা কখনো এই ট্রোলকে হারাতে পারবো না। তাদের কথায় সেখানে থাকা অনেকে সাহায্যের জন্য রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে চার্চের পাশে থাকা সেই খাল থেকে হোলি ওয়াটার সংগ্রহ করতে শুরু করে এবং একটি ঘরে সেই পানিগুলো এনে সেখানে ভুমার মধ্যে ট্রান্সফার করতে থাকে। সবাই প্ল্যান করে যে এই পানি ভুমার সাহায্যে তারা টোলটার উপর ফেলবে। অন্যদিকে স্টার ও আন্দ্রেকে দেখা যায় যারা কিনা চার্চের সেই ঘন্টার কাছে অপেক্ষা করছিল, যাতে ট্রোলকে আসতে দেখলেই সেই ঘন্টা বাজে সবাইকে জানাতে পারবে, কারণ চার্চের ঘন্টা সেই ট্রোলকে অনেকটা দুর্বল করে দেবে। সেখানে কথায় কথায় স্টার আন্দ্রেকে বলে, তোমার লেখা সেই জিন নামের বইটি আমি পড়েছিলাম, খুবই ভালো লিখেছিলে তুমি। এখানে স্টার সেই বইয়ের দ্বিতীয় পার্ট বের করার কথা জানালে আন্দ্রে জানায় মানুষ দ্বিতীয় পার্ট তেমন একটা পছন্দ করে না। এটা শুনে স্টার বলে, ভালো করে লিখতে পারলে তোমার সেই দ্বিতীয় পার্টও লোকেরা অনেক পছন্দ করবে। এরপর রাত হলে দেখা যায় ফাইনালি সেই ট্রোলটা সেখানে চলে এসেছে। এটা দেখে সেখানে আর্মির পুরো দল মিলে সেই ট্রোলের উপর পবিত্র পানির ভুমাগুলো নিক্ষেপ করা শুরু করে দেয়। দেখা যায় সেই পবিত্র পানির কারণে ট্রোল অনেকটা আহত হয়ে পড়ে, কিন্তু এত ছোট ছোট আঘাতে তার তেমন একটা ক্ষতি হয় না। সে আবারও সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে। অন্যদিকে স্টার ও আন্দ্রে দুজন মিলে সেই চার্জের ঘন্টাগুলো বাজাতে শুরু করে। এই আওয়াজ শুনে ইউটুন বেশ বিরক্ত হতে থাকে। তখনই ট্রোলটি পাশের একটি গাছ উপড়ে সেই জায়গায় ছুঁড়ে মারে যেখানে ঘন্টা লাগানো রয়েছে, যার ফলে সেই জায়গার অনেকটা অংশ ভেঙে পড়ে যায়। ঘন্টার আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে এবার ইউটুন ট্রোলটা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তবে কিছুটা সামনে আসলেই তার উপরে হোলি ওয়াটার বোমাগুলো ফাটতে শুরু করে, কারণ তার আসার আগে আর্মিরা সেগুলোকে ওখানে ফিট করে রেখেছিল। এরপর আর্মিরা সেই বোমাগুলো ট্রিগার করার সাথে সাথে বোমাগুলো ফেটে সব হোলি ওয়াটার ট্রোলের গায়ে পড়তে থাকে। যদিও সেই মুহূর্তে ট্রোলের গায়ে আগুনের মতো জ্বলতে দেখা যায়, কিন্তু অদ্ভুতভাবে মুহূর্তের মধ্যে ইউটুন আবার নিজেকে ঠিক করে ফেলে এবং আবার সে নোরাকে মারার জন্য তার দিকে এগিয়ে আসতে থাকে। তবে সেই সময় ওই জায়গায় বিউটিফুল চলে আসে। এর মানে হলো তখন বিউটিফুল সেই পানিতে পড়ে গেলেও সে সেখানে মারা যায়নি। সে ওখান থেকে নিজেকে বাঁচিয়ে ইউটুনের পিছু নিয়ে এখানে এসে পৌঁছায়। এবার নোরাকে বাঁচানোর জন্য বিউটিফুল ইউটুনের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যে ইউটুন বিউটিফুলকে হারিয়ে দেয় এবং তাকে নদীতে ফেলে দেয়। এদিকে নোরা একটি গানের সাহায্যে ইউটুনের উপর হোলি ওয়াটার ফেলতে শুরু করে, কারণ নোরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় ইউটুনের হাত থেকে বিউটিফুলকে বাঁচানোর জন্য। অন্যদিকে আন্দ্রেকে দেখা যায় তাদের কাছে থাকা শেষ হোলি ওয়াটারের জারটা এনে ক্রিসের সাথে হেলিকপ্টারে উঠে পড়ে। আন্দ্রে জানায় উপর থেকে পানি ফেললে যেহেতু কোনো কাজ হচ্ছে না, তাই যদি তারা এবার কোনোভাবে ইউটুনের শরীরের মধ্যে ওই হোলি ওয়াটার ঢোকাতে সক্ষম হয় তাহলে হয়তো তার হার্টের মাধ্যমে পুরো শরীরে সেই পানি পৌঁছে যাবে এবং সে মারা যাবে। কিন্তু এরই মধ্যে সেই পবিত্র পানি জারের সাথে লাগানো তারের নেটওয়ার্ক নিচে পড়ে যায়। এবার আন্দ্রে ঠিক করে সে এবার ইউটুন ট্রোলকে মারার জন্য নিজে এই পানির জারটা নিয়ে তার মুখের মধ্যে যাবে এবং এরপর ম্যানুয়ালি সেই বোমাটাকে সেখানে ব্লাস্ট করবে। এটা করলে সে যদিও সেখানে মারা যাবে, কিন্তু তার সাথে সে ওই ইউটুন ট্রোলটাকেও শেষ করে দিতে পারবে। এখানে ক্রিস বারবার তাকে বারণ করা সত্ত্বেও আন্দ্রে ঠিক করে নেয় যাওয়ার জন্য, কারণ সে ভাবে তার একজনের জন্য যদি নরওয়ের শত শত মানুষের প্রাণ বাঁচতে পারে তাহলে সে নিজেকে ধন্য মনে করবে। এরই মধ্যে হেলিকপ্টারটা একেবারে ইউটুনের মাথার উপর চলে আসে, আর মৃত্যুর আগে আন্দ্রে তার স্ত্রী শিগির সাথে ভিডিও করে শেষবারের মতো কথা বলে। এখানে সে তার স্ত্রীকে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর আমার সন্তানকে আমার বীরত্বের কথা অবশ্যই জানিও।
ওদেরকে এটা অবশ্যই বলবে যে ওদের বাবা একজন সুপারহিরো ছিল। এসব বলার পর ফাইনালি আন্দ্রে সেই হোলি ওয়াটার আর বোমার সাথে নিয়ে ইউটুনের মুখের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং সাথে সাথে সেই বোমাটা সক্রিয় করে দেয়। সাথে সাথে ইউটুন ট্রোলের শরীরের মধ্যে সেটা ব্লাস্ট হয়ে যায়। এতে করে সে ভেতর থেকে আগুনে পুড়ে আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। এরই মধ্যে সেখানে বিউটিফুল চলে আসে এবং এক ঘুষি মারে ইউটুন ট্রোলের শরীর থেকে তার হাত বের করে নেয়, যার ফলে ইউটুন ওই জায়গাতে পাথর হয়ে ভেঙে ধ্বংস হয়ে যায়। এখানে দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে দেখা যায় চার্জের ওই জায়গাগুলোতে আবার মেরামতের কাজ চলছিল। অন্যদিকে সিগিকে দেখা যায় তার একটি মেয়ে সন্তান হয়েছে। আন্দ্রের বলা উরা নামটি তার মেয়েকে দিয়েছিল। এখানে দেখা যায় আন্দ্রে জীবন থেকে হারিয়ে গেল, এখন নোরা, ক্রিস ও রারানি সিগির পরিবারের মতো তার সাথেই থাকছে। এখানে নোরার হাতে আন্দ্রের লেখা বইটি দেখা যায়, যেটা কখনোই নোরা পড়ার সময় পেত না। এখন নোরাও বাকিদের সাথে বরফের ঘেরা একটি পাহাড়ে বিউটিফুল ট্রোলের সাথে একসাথে বসবাস করছে। যদি এই সুন্দর দৃশ্যের সাথে মুভিটি এখানে শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই মুভি শেষে প্রফেসর মোলারকে আমাদেরকে দেখানো হয়। মোলারের কথা হয়তো তোমাদের মনে আছে, এ হলো সেই প্রফেসর যে কিনা ইউটুনের সেই দুর্ঘটনার সময় ট্রোলের একটা অংশবিশেষ চুরি করে নিজের সাথে নিয়ে গিয়েছিল। এখন সে ওই অংশটা দিয়ে গবেষণা শুরু করেছে। মোলার কোনো এক জেনারেলকে কল করে জানায় সে তার কাজে অনেকটা সফল হয়েছে এবং তার সেই চুরি করা অংশটি ফাইনালি ডেভেলপ হয়ে গেছে। সে আরও জানায় এখন এটা ছোট রয়েছে, কিন্তু আস্তে আস্তে এটা বড় হয়ে যাবে। আর এখানে দেখা যায় অদ্ভুতভাবে প্রফেসর মোলার সেই অংশ দিয়ে একটা বাচ্চা ট্রোল তৈরি করে ফেলেছে। এখন সেই ট্রোল তাকে একটি কাঁচের বাক্সে আটকে রেখেছে। সেই ট্রোলটির অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল এটা একটি হিংস্র একটি ট্রোল। এটা দেখে সহজে বোঝা যাচ্ছে যে ট্রোল মুভির তৃতীয় পার্ট আসতে চলেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মুভিটির প্রথম পার্ট দেখতে চাইলে তা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।